হঠাৎ ভারতের নতুন সিদ্ধান্ত, ভিন্ন সমীকরণে বাংলাদেশ। সীমান্তে ভারত এবং পাকিস্তান যখন বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং প্রযুক্তি নিয়ে সামরিকভাবে লড়াই করছে, ঠিক এমন অবস্থায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুরু হলো ঘোষিতভাবে নতুন আরেক যুদ্ধ। প্রথমে হঠাৎ করে বাংলাদেশ তার সকল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল ধরনের তুলা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তী সময়ে ভারত থেকে দেশের ভেতরে যত ধরনের এয়ারপোর্ট ব্যবস্থা বাংলাদেশের পোশাক রপ্তানিতে ব্যবহৃত তার উপর নিষেধাজ্ঞা দেয়। তিস্তা নদীর অববাহিকায় বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী সামরিক মহড়া করার পর এবার ভারত নিজের ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশের ভোগ্যপণ্য আমদানি সম্পূর্ণভাবে বন্ধ রাখার নিষেধাজ্ঞা দিয়েছে। আর এক্ষেত্রে বড় আইটেম হলো বাংলাদেশের পোশাক রপ্তানি। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নয়াদিল্লি তার বক্তব্যে বলেছে যে এখন থেকে শুধু কলকাতা এবং নবসেবা মানে নেহরু সমুদ্র বন্দর এই দুটি জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে ভারতীয় পোশাক ঢুকতে পারবে। অন্য সকল বন্দর দিয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো। শুধুমাত্র বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের রপ্তানি বন্ধ করার জন্য ভারত তার আমদানি রপ্তানির যে পলিসি রয়েছে সেখানে জেনারেল নোটস রিগার্ডিং ইম্পোর্ট পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। যে অনুচ্ছেদে সার্বভৌমত্বের জন্য তাদের কথায় কথিতভাবে যে হয় সেই কাজ নিষিদ্ধ করা হবে, আর তার অধীনে কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে। দেখুন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের পোশাকের একটা বড় বাজার রয়েছে। বাংলাদেশের অন্যান্য পণ্য সেই জায়গায় রপ্তানি হয়। আমাদের প্রধান উপদেষ্টা একবার তার বক্তব্যে বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশ ব্যতীত কোনো সমুদ্র বন্দর নেই, সেখানে প্রবেশের একমাত্র পথ যেখানে আমরা কিন্তু সহযোগিতা করতে পারি। ইস্যুটিকে কেন্দ্র করে ভারত তার নিরাপত্তার জন্য কি মনে করেই এই নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে বন্দরগুলো বাংলাদেশ ব্যবহার না করতে পারে। স্থলবন্দরগুলো এখান থেকেই কিন্তু তারা জাতীয় নিরাপত্তার ইস্যুটি সামনে এনে এই নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তিশালী পদক্ষেপ নিল, বাংলাদেশও নিশ্চিতভাবে তার পাল্টা জবাব দেবে। তবে এই নিষেধাজ্ঞা এবং পাল্টা জবাব সরাসরি এই দুই অঞ্চলের মানুষকে কঠিন একটি বাণিজ্য যুদ্ধের মধ্যে আরও শক্তিশালী খারাপ পরিস্থিতিতে নেবে, কখনো স্বস্তিদায়কে নেবে না। ভারত এবং বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 15 বিলিয়ন ডলারের কাছাকাছি, যেখানে বাণিজ্য ঘাটতি কিন্তু বিপুল পরিমাণের। বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র 1 বিলিয়ন ডলারের পণ্য, আর ভারত বাংলাদেশে রপ্তানি করে প্রায় 13 থেকে 14 বিলিয়ন ডলারের পণ্য। এখন বাংলাদেশ ভারতের ভেতর যে 1 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তার উল্লেখযোগ্য অংশই হলো পোশাক। বলতে পারেন প্রায় 1 বিলিয়ন ডলারের কাছাকাছি নয় তো প্রায় 600 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আমরা পোশাক রপ্তানি করি, এবং এগুলো রপ্তানি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেটের ভেতর। আমাদের পোশাকগুলো কিন্তু ভারতের মূল ভূখণ্ডে কম যায়, বেশিরভাগই আমরা রপ্তানি করে থাকি ভারতের উত্তর পূর্বাঞ্চলে। যেহেতু বর্তমানে ভারত সরকার আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে সরাসরি বন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, আর এই জন্যই কিন্তু ভারতের বাজারে আমাদের পোশাক রপ্তানি অন্তত পক্ষে 95% কমে যেতে পারে। বলতে পারেন প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি। এবং সরাসরি ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাক খাত অন্তত 500 থেকে 600 মিলিয়ন ডলারের একটা ধাক্কা খাবে। তখন আমাদের বাংলাদেশের পোশাক শিল্পে বর্তমানে লাখ লাখ শ্রমিক নিয়োজিত রয়েছে। রপ্তানি হ্রাসের ফলে কারখানাগুলোতে উৎপাদন কমবে, যা কর্মসংস্থানের উপর খারাপভাবে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। রয়টার্সের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ 37% এবং নতুন করে ভারতের বাজারে পোশাক রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য রপ্তানিও কিন্তু কমে এসেছে। সার্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে এটা জটিলতা তৈরি করবে, এটাই স্বাভাবিক। এখন কোয়েশ্চেনটা হলো যে যুদ্ধের এই কৌশল ভারত যেটা বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা কোন পর্যায়ে যাবে। দেখুন, নিশ্চিতভাবে আমাদের পোশাক রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর আমরাও নিষেধাজ্ঞা দেব, ভারতের বিভিন্ন পণ্যে আমরা দেব। তখন যদি ভারত অতি জরুরি পণ্যগুলো বন্ধ করে দেয় এবং সেটাকেই হিসেবে ব্যবহার করে, তা মোকাবেলার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি সেটাই কিন্তু এখন প্রশ্ন। সকল সংঘর্ষ বা জটিল পরিস্থিতির একটা প্যাটার্ন থাকে এবং সেই মাফিক কিন্তু কাজগুলো হয়, এবং প্যাটার্নগুলো খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে আসলে তারা কি করতে যাচ্ছে। ভারত ধাপে ধাপে বাংলাদেশের বিরুদ্ধে যে প্যাটার্নগুলো ফলো করছে, নিশ্চিতভাবে এই দুই দেশের সম্পর্ক কোনোভাবে উন্নতির সম্ভাবনা নেই, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে, যেটা সরাসরি সামরিক রূপ নিতে পারে। যদি পরিস্থিতি আরো জটিল হয় সেদিকে কিন্তু দেখা যাচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি বাংলাদেশ সীমান্তে ভারতের একটি রাজ্যের ভেতর থেকে তোলা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণে অস্ত্র, বিশেষ করে মিলিটারি ক্যাপেবল বড় অস্ত্র, ভারী সমরাস্ত্র বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় ছিল। যদিও তারা সেটা
করেছে দাবি করছে। তবে এই বিপুল পরিমাণের চালান তারা করলেও আরো কত বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে অলরেডি প্রবেশ করে গেছে তার কিন্তু কোনো নিশ্চয়তা এখন প্রদান করা যাচ্ছে না। আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তারা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন যে পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলের সীমান্ত এলাকা রয়েছে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাকি আমাদের হাতে নেই, আমরা কিন্তু সঠিকভাবে তার গার্ড প্রদান করতে পারছি না। দেখুন বিষয়টা কত বড় বিপজ্জনক। এইভাবে এই অস্ত্রগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যদি প্রবেশ করে তাহলে সেটা কি হতে পারে। তারা কিন্তু অলরেডি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এমনটা দাবি করেছে যে চট্টগ্রাম হবে নাকি বেলুচিস্তান। তারা এই বিষয়ে বিভিন্ন আর্টিকেল কিন্তু প্রকাশ করেছে। এই বিষয়টা কিন্তু শুধু কথার কথা নয়, এটা একটা বাস্তব ভিত্তিক ঝুঁকি। এটা দীর্ঘ সময় ধরে আমরা এই অঞ্চলে ফেস করছি। দেখুন একটা সময় ওপেন সিক্রেট ছিল যে ভারতের ওই অঞ্চলের ভেতর সক্রিয় ছিল এবং সেখানকার বিভিন্ন ধরনের যে সকল সামরিক বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করত। এখন কিন্তু বিষয়টা আরো নেক্সট লেভেলে চলে গেছে, বিশেষ করে আরাকান আর্মির জন্য। এখন আরাকান আর্মির কাছে বিপুল পরিমাণে অস্ত্র আছে। মায়ানমারের সামরিক বাহিনী থেকে প্রাপ্ত এবং অন্যান্য যে সকল তাদের দাতা সংস্থা রয়েছে তাদের কাছেও কিন্তু প্রাপ্ত, এবং আরাকান আর্মি এই অঞ্চলের ভেতরে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার উচ্চ বিলাসী স্বপ্ন দেখে। তারা কিন্তু অলরেডি ওই অঞ্চলের মানুষের ভেতরেও কিছু প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এটি হলো বড় বিপজ্জনক বিষয়। যখন স্থানীয় মানুষের মনে যখন জায়গা করে নিবে একটি বিদ্রোহী গোষ্ঠী, সেখানকার মানুষের মনে ছাপ তৈরি করবে, একটি দীর্ঘস্থায়ী একটি আপদ বা সমস্যা তৈরি করবে। আপনি স্থানীয় মানুষের সমর্থন পাচ্ছেন, যত আধুনিক অস্ত্র হোক না কেন সেই অঞ্চলে আপনি কোনো কিছু করতেই পারবেন না। খণ্ড খণ্ড কিছু যুদ্ধ করলেও বা খণ্ড খণ্ড কোনো করলেও বাস্তব ভিত্তিতে দীর্ঘ সময় কোনো কিছুই করতে পারবেন না। তবে ওই অঞ্চলের পরিস্থিতিও কিন্তু পাল্টে যাবে। রিসেন্টলি আরাকান আর্মির সদস্যরা জলকেলি অনুষ্ঠান বাংলাদেশের ভূখণ্ডে 8 কিলোমিটার ভেতরে এসে যেভাবে অনুষ্ঠান করে গেল সেটা নজিরবিহীন ঘটনা, এবং সেখানকার মানুষ তাদের কর্মকাণ্ডে কতটা প্রভাবিত হচ্ছে এবং আমরা সেটা প্রতিহত করতে পারছি না। আমাদের ব্যর্থতা সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়েছে। দেখেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যস্ত। নিরাপত্তাজনিত এই ধরনের জটিল বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ কি করেছে এবং কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নেই, এবং এই ধরনের পদক্ষেপ ভারত যে আরো আগ্রাসী হয়ে যাচ্ছে সীমান্ত এলাকায় সেটা প্রতিরোধের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মুখে মুখে বড় কথা বলা হচ্ছে, মুখে মুখে নানান ধরনের উত্তেজনাপূর্ণ কথা বলা হচ্ছে, তবে সামরিক দৃষ্টিকোণ থেকে এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কি করছি তার কোনো বিন্যাস নেই, কোনো ধরনের সংজ্ঞায়িত নেই। সুতরাং আমরা বলতে পারি যে আমরা কথার উপরে শুধু আছি, বাস্তব ভিত্তিতে আমাদের প্রস্তুতির কিছু নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।